জানলা খোল। কি হয়েছে স্যার? তাড়াতাড়ি খোল, নাহলে ঢুকে দেবো কিন্তু। স্যার কি হয়েছে? টাকা টাকা সবার চাই। যত বেশি টাকা তাকে পাওয়ার চাহিদাও তত বেশি। ছোটবেলা থেকে শুনে এসেছি যে টাকা গাছে হয় না, কিন্তু অনেকেই এই স্বপ্ন দেখেন যে যদি টাকা গাছে ফলতো আর সেই গাছটা নিজের হতো। মানুষকে এমন প্রতিশ্রুতি দাও যেটা তাদের স্বপ্ন, ওদের স্বপ্নের থেকেও বড়। ওদেরকে কনভিন্স করতে হবে যাতে ওরা ইনভেস্টমেন্টের বীজ বুনে সত্যি টাকার গাছ বানাতে পারে। আমরা প্রথম ইনভেস্টরের কাছ থেকে 1 লাখ টাকা নেব, আর ওকে বলবো যে 1 বছরের মধ্যে আমরা 5 লাখ ফেরত দেব। প্রিসাইজলি। আর আমাদের এই প্রথম ইনভেস্টর এই হবে আমাদের ম্যাগনেট। আর আমাদের প্রথম ইনভেস্টর তার আন্ডারে 2 জন লোককে নামাবে, আর সেই 2 জন আরো 2 জনকে। এইভাবে আমাদের কাছে পুরো ইনভেস্টরদের একটা বাগান তৈরি হবে, আর এই পুরোটাই হবে আমাদের নিজেদের টাকার গাছ। আর আমরা ওদের বলবো যে আমরা ওদের তাদের মতামত দেওয়ার জন্য পেমেন্ট করছি, আর অনলাইন 15টা কোয়েশ্চেনের একটা সার্ভে করো প্রতি সপ্তাহে, আর তার বদলে 1 বছর পর আপনার টাকাটা 4 গুণ হয়ে যাবে। পাবলিসিটি এমন হতে হবে যাতে ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটন আর প্রতিটি ছোট শহরের অলিতে গলিতে এই স্কিম নিয়ে আলোচনা হয়। আর এই স্কিমটাকে আমরা বলবো টক ইন্ডিয়া। নাইস নেম, টক ইন্ডিয়া। টক ইন্ডিয়া। আমার বাবা সবসময় বলতেন যে কোনো ছোটখাটো কাজই কর না, কিন্তু আমি জানতাম যে আমি বড় কিছু করার জন্যই তৈরি হয়েছি। সত্যি কথা বলতে আমার মনে হয়েছিল ছেলে টাইম ওয়েস্ট করছে, নিজের জীবন নষ্ট করছে। আমি আমার বাবাকে বলেছিলাম আমি করে দেখাবো, আর এই দেখুন আমি করে দেখিয়েছি। আমার ছেলেকে নিয়ে আমি গর্ব করি, আর আমি টক ইন্ডিয়ান হওয়ার জন্য গর্বিত। যে বিজনেস আপনি বুঝবেন না তাতে ইনভেস্ট করবেন না। এই মূল্যবান কথাটি এই যুগের সবচেয়ে সাকসেসফুল ইনভেস্টর ওয়ারেন বাফেটের। কিন্তু অপ্রিয় সত্য হলো যে মানুষ প্রতিদিনই শিকার হয় একটি স্বপ্নের, যে টাকা গাছে ফলতে পারে। একজন বুদ্ধিমান ভালো মানুষও এই স্বপ্নের ছায়ায় অন্ধ, বোবা, কালা হয়ে যান, কোনো প্রশ্নই করতে পারেন না। আর ফ্রড নিজের চোখের সামনে হতে দেখেও তার ইঙ্গিত শুনতে পান না। হ্যালো, সেক্টর নাম্বার 48 পুলিশ থানা। হ্যালো, আমি সেক্টর নাম্বার 48 থেকে বলছি। আমার নাম সমীর। আমার থেকে এক্ষুনি 2 জন পুলিশওয়ালা ছিনতাই করেছে। আচ্ছা সমীর বাবা, এখন তুমি কোথায় আছো? আর ঠিক আছো তো বাবা? বাবা, আমি এখন সেক্টর 48 রোডে আছি। আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি বাবা। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমরা ওখানে পৌঁছে যাচ্ছি। তুমি সমীর? ইয়েস স্যার, আমি ফোন করেছিলাম। কি হয়েছে? স্যার, আমি ব্যাংক থেকে বেরিয়েছিলাম, আমার ব্যাগে অনেক ক্যাশ অ্যান্ড জুয়েলারি ছিল। আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ একটা বাইক এসে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। স্যার, ওরা আমার গাড়ি দাঁড় করায়। আমি ভাবলাম আমি হয়তো স্পিড লিমিট ক্রস করেছি, সেজন্য আমাকে দাঁড় করাচ্ছে। তারপর ওরা তো... আরে জানলা খোল। কি হয়েছে স্যার? ওরা পুলিশের ইউনিফর্ম পরেছিল? একদম আপনাদের মতো পড়েছিল, কিন্তু স্যার যে বাইকের পিছনে ছিল না, যে আমাকে বন্দুক দেখিয়েছিল, ও সাদা পোশাকে ছিল। বাইকের নাম্বার প্লেট নোট করেছি স্যার। ওরা যখন ছিনতাই করে যাচ্ছিল তখন আমি খেয়াল করলাম, কিন্তু নাম্বার প্লেট ব্ল্যাঙ্ক ছিল স্যার। সমীর। সমীর বাবা, কি হয়েছে? বাবা, পুলিশের পোশাক পরা একটা লোক, হয়তো পুলিশের লোকও হতে পারে, তারা আমার ব্যাংক থেকে আনা সব গয়নাটাকে নিয়ে গেছে, আমার গাড়ির চাবিও নিয়ে গেছে। বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, দেখতে তো পাচ্ছই আমি ঠিক আছি। আমার শুধু রাগ হচ্ছে। সমীর, আমাদের একবার বলতে পারবে যে তোমার ব্যাগ এক্স্যাক্টলি কোথায় ছিল আর কিভাবে ওরা বার করেছিল? স্যার আপনি দেখুন স্যার, আমি এখানে বসেছিলাম আর ব্যাগটা আমি এখানে রেখেছিলাম। গাড়ি এখানেই ছিল, বাইকটা এখানে ছিল। ওরা ওখান থেকে নেমে এলো, এখান থেকে বন্দুক বের করলো আর আমাকে পয়েন্ট করলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তার মধ্যেই এভাবে হাত ঢোকালো আর ব্যাগ বার করে নিল, আর 1 সেকেন্ডের মধ্যেই চলে গেল। স্যার, সবকিছু এত তাড়াতাড়ি হলো যে আমি কিছু বুঝতেই পারিনি। সমীর, ব্যাগটা কত বড় ছিল? স্যার, ব্যাগ
বেশ বড় ছিল স্যার। ক্যাশ কত ছিল? 8 লাখ ক্যাশ আর 2-3 লাখ টাকার গয়না ছিল। সোজা ব্যাংক থেকেই আসছিলে? ইয়েস স্যার, পিপলস ব্যাংক, সেক্টর 32-এ। স্যার আমার মনে হয় ব্যাংক থেকেই পিছু নিয়েছিল। হয়তো ব্যাংকে ঢোকার আগে থেকেই ফলো করছিল। তা বলে এতক্ষণ ধরে পুলিশের ইউনিফর্ম পরে দিনে দুপুরে লুট? বাবা সমীর ঠিক আছে তো? না রে মা, ও খুব ভেঙে পড়েছে। বাবা এইসব আমাদেরই ভুল, সব আমাদের জন্যই হয়েছে। এটা তুমি কি বলছো মা? আসলে অবিনাশী সমীরকে ওই ক্যাশে জুয়েলারি বের করতে বলেছিল। অ্যাকচুয়ালি আমরা প্রপার্টিতে ইনভেস্ট করার কথা ভাবছিলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এতে তোমাদের দোষ কোথায়? দেখা যাক, পুলিশ তো চেষ্টা করছে। বাবা অবিনাশ আর আমি সন্ধ্যাবেলার ফ্লাইটেই চণ্ডীগড়ে পৌঁছচ্ছি। তুমি প্লিজ সমীরকে বলো ওর গিলটি ফিল করার কোনো প্রয়োজন নেই। এতে ডেফিনেটলি ওর কোনো ফল্ট নেই বাবা। ঠিক আছে মা। সমীর, এভাবে খাওয়া বন্ধ করে দিলে টাকা তো আর ফেরত আসবে না, না? বিনীতদা, আমার নিজেকে খুব দোষী মনে হচ্ছে। আমি নিধি দিদির বিশ্বাস ভেঙেছি, ওর এত বড় ক্ষতি করে দিলাম। দেখ, নিধির ফোন এসেছিল। জীবনে কখনো কখনো এরকম হয়। ও খুব ভালো করে জানে এতে তোর কোনো ফল্ট নেই। আমি তো সাধারণভাবে ব্যাংক থেকে বাড়ি ফিরছিলাম, আমি কি করে জানবো কেউ আমায় লুট করে নেবে? এক্স্যাক্টলি। এবার একটু শান্ত হ, টেনশন নেবে ওই চোরগুলো। একবার পুলিশ ওগুলোকে ধরতে পারুক, তারপর দেখিস। অবিনাশ, আমি জানি যে আমরা একটা বড় ঝামেলায় ফেসে গেছি, এত বড় অ্যামাউন্ট। কিন্তু সত্যি অবিনাশ, এতে সমীরের কোনো দোষ নেই। ঠিক আছে নিধি, দেখছি এখন কি করা যায়। তাহলে ওই প্রপার্টিটা কিনবই না। মিস্টার সমীর ব্যাংকে 11:30টার সময় এসেছিলেন, আর আসার পরেই লকার সেকশনে চলে যান। দেখা যাচ্ছে ওর আউট টাইম 11:50, মানে 20 মিনিট ধরে লকার রুমে ছিল। নর্মালি এরম টাইমই লাগে। স্যার হতে পারে ছিনতাইকারীরা আগে থেকে ওয়েট করছিল, এমনই কাউকে খুঁজছিল আর সমীরকে টার্গেট করে। এমনিতে সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে, যদি আপনাদের কোনো হেল্পে আসে দেখাবো। হ্যাঁ নিশ্চয়ই, এখনই দেখান। ওই হলো সমীর, ব্যাংকের দরজা দিয়ে ঢুকলো। ব্যাগটা সাথে করেই ঢুকেছিল। স্যার, সমীরকে লকারের দরজা পর্যন্ত আমি নিয়ে গেছিলাম। স্যার ফুটেজে তো এমন কাউকে দেখলাম না যে সমীরের ওপর নজর রাখছিল। থ্যাংক ইউ ম্যানেজার। ইউ আর ওয়েলকাম। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওকে যারা লুটেছে তারা ব্যাংকের বাইরেই অপেক্ষা করছিল। কিন্তু তারা কি জানতো যে সমীর এতগুলো টাকা নিয়ে বেরোবে? আমার মনে হয় না ওরা ব্যাপারটা জানতো। স্যার, আমি ব্যাংক থেকে বেরিয়ে এলাম, গাড়ির দরজা খুললাম আর তার মধ্যে ব্যাগটা ঢুকিয়ে দিলাম। আর স্যার আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। তুমি কি দেখেছিলে? একটু ভেবে বলো যে ওরা কি ব্যাংকে ঢুকতে তোমাকে দেখেছিল? না স্যার। লকার থেকে সব ক্যাশ আর গয়না বার করেছিলে? স্যার সব কিছু। স্যার অ্যাকচুয়ালি এটা জয়েন্ট অ্যাকাউন্ট, আমার বড়দি নিধি আর আমার নামে। আর আমার বড়দি এখন ব্যাঙ্গালোরে আছে। তো দিদি বলল যে এই ফেব্রুয়ারি মাসে 8 লাখ টাকা ওর লকারে জমা করে দিতে। গয়নাও ওরই ছিল, যেটা আগে থেকেই ওখানে ছিল। পুরোটা একসাথে উইথড্র করার কি কারণ? পরশুদিন অবিনাশ জামাইবাবু ফোন করে বলেছিল যে উনি কোনো প্রপার্টিতে ইনভেস্ট করবেন, সেই জন্য সমস্ত ক্যাশ আর গয়না বার করে নাও। সেজন্য আমি বার করে নিলাম। আর স্যার আপনি তো শুনেই থাকবেন, পুলিশের ইউনিফর্ম পরে চুরি করার কেস দিন দিন তো বেড়েই চলেছে। কিন্তু পুলিশের ইউনিফর্ম পরে এতদিন গলার হাড়ই ছিনতাই করতো। প্রথমবার এত বড় একটা ঘটনা ঘটলো। 8 লাখ ক্যাশ আর 2-3 লাখের গয়না। পুলিশের ইউনিফর্ম পরে কাজটা মোটেই ভালো করেনি।
জানলা খোল। বাবা অবিনাশ, দেখো যা কিছু লোকসান হয়েছে সেটার ক্ষতিপূরণ আমি করে দেবো। বাবা আপনি এসব কি বলছেন? যা হয়েছে তাতে তো কারোর কোনো দোষ নেই, এসব তো হয়েই থাকে। সেসব তো ঠিক আছে জামাইবাবু, কিন্তু অ্যামাউন্টটা অনেক, আমাদের খারাপ লাগছে। আর এই সব কিছুর জন্য শুধু আমি দায়ী। স্টপ ইট সমীর, তুই যদি এইভাবে ডিপ্রেসড থাকিস, নিজেকে ব্লেম করতে থাকিস, তাহলে আমার একদম ভালো লাগবে না। আই নো লসটা অনেক বড়, আর এই সবে দুঃখ আমাদেরও রয়েছে, কিন্তু তুই এর পজিটিভ সাইডটা তো দেখ। ওই লোকগুলোর কাছে বন্দুক ছিল, ওরা তোর সাথে যা খুশি করতে পারতো। আর তাছাড়া সমীর, টাকা আর গয়না কি তোর লাইফের থেকে বড় হলো? আরে জানলা খোল। সালাম সাহেব। সালাম সাহেব, ওই সমীর কম্পিউটারের কাজ করে স্যার। ওই যে ওয়েবসাইট আছে না, ওইটারই ডিজাইনিং ফিজাইনিং কাজ করে। আর ওর দাদা? বিনীত নাম ওর, গার্মেন্টের ফ্যাক্টরি আছে। আর সাহেব, ওই সমীর ওখানেই কাজ করে, দাদাকে সাহায্য করে। চুরির কোনো খবর? মানে চোরাই মাল বিক্রি করতে এসেছিল? না সাহেব, এখনো অবধি সেরকম কোনো খবর নেই। আর ক্যাশ 8 লাখ টাকা কোনো বার বা এরকম কোথাও শুনেছো? না সাহেব, এইরকম খবর খুব ধীরে সুস্থে আসে সাহেব। কিন্তু আমি সাহেব লুধিয়ানা, অমৃতসর, জলন্ধর, ওখানকার সমস্ত খুচরদের আমি খবর পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খবর পেয়ে যাব। ঠিক আছে, এনো এসো। থ্যাংক ইউ সাহেব। সাহেব, একটা দরকারি কথা ছিল, হয়তো আপনার কাজে লাগবে। হ্যাঁ বলো। সাহেব, ওই সমীর আছে না, ওর চরস, গাঁজা এইসবের থেকে ওর খাতা আছে। সাহেব, গত 6 মাস ধরে গাঁজা, চরস, আফিন টাইম টু টাইম নেয় ও। দেখুন ইন্সপেক্টর সাহেব, আমার যেটা মনে হয়, সমীর যেটা বলেছিল যে ব্যাগটা এভাবে বার করা হয়েছিল, এখন যে কোনো প্রফেশনাল চোর কেন এটা করবে? তার মানে ধরুন আমরা দুজনে দেখলাম যখন সমীর ব্যাগ থেকে বেরোলো, তখন ও ব্যাগটা গাড়ির কোথায় রাখলো। এখন সমীর এটা বলছে যে ছিনতাইকারীরা ড্রাইভারের সিটের দিকে এলো। ধরুন আমার হাতে বন্দুক আছে, তাহলে আমি কি করব? হ্যাঁ ছেলে, ব্যাগটা দিয়ে দে। কারেক্ট কারেক্ট। সাপোজ আমি বলতে পারলাম না, কিন্তু সমীর ওদের আটকাবার চেষ্টা কেন করেনি? ও নাকে ডগা দিয়ে এত বড় ব্যাগটা বার করে নিল। এখানে কোনো খুচরো টাকা ছিল না, এখানে 8 লাখ টাকার ক্যাশ আর 2-3 লাখ টাকার গয়না ছিল। অফিসার, এটাও তো হতে পারে সমীর ভয় পেয়ে গেছিল। শিওর ইন্সপেক্টর, আই ডোন্ট ডিনাই দ্যাট। আমি এটা বুঝতে পারছি না যে যখন আমি জানি যে ব্যাগটা গাড়ির কোন জায়গায় রাখা আছে, তাহলে আমরা গাড়ির ড্রাইভারের দিকে কেন আসবো? মানলাম এসে গেছি, তাহলে একটা চক্কর মেরে এখানে এসে অন্য দিকের দরজা দিয়ে খুব সহজে ব্যাগটা বার করা যেতে পারে। এইভাবে বন্দুকও আছে হাতে, তাহলে এইভাবে পুরো হাত বাড়িয়ে ড্রাইভারের দিক থেকে ব্যাগটা কেন তুললো? পয়েন্ট। এটাও হতে পারে যে ওই দুজনের আগে থেকে জানা ছিল যে সমীর কোনো সমস্যা করবে না। আপনি বলছেন যে সমীর মিথ্যে কথা বলছে? আমার তো খুব স্ট্রংলি এটাই মনে হচ্ছে। এখন এই জানলাটাকে আপনি দেখুন, সমীর তার স্টেটমেন্টে বলেছিল যে ছিনতাইকারীরা জানলায় নক করে তাকে জানলা খোলার জন্য ইশারা করেছিল। আরে জানলা খোল। এবার বন্দুক কতখানি ভারী হয় সেটা আপনাকে বলে দেওয়ার প্রয়োজন নেই, ইউ নো ইট বেটার। বন্দুকের নিচের অংশ সবচেয়ে ভারী হয়, যদি ওটা দিয়ে জানলাতে খটখট করা হতো তাহলে বেশ ভালো রকম দাগ পড়তো। কিন্তু এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণ স্ক্র্যাচ একটা, যেটা কোনো পিন বা গাড়ির চাবি দিয়ে বানানো হয়েছে। স্যার, সমীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? স্যার, সমীরের বাবার ফোন এসেছিল। সমীর গতকাল রাত থেকে নিখোঁজ, আর ফোনও তুলছে না। ব্যাপারটা অল্প স্বল্প না, পুরোটাই গন্ডগোলে। পুলিশ ইনভেস্টিগেশন এমন একটা জায়গায় এসে পৌঁছেছিল যেখানে তাদের মনে হচ্ছিল যে বিষয়টায় নিশ্চয়ই কিছু সমস্যা আছে। পুরো সম্ভাবনা ছিল যে সমীরের বলা এই চুরির ঘটনা মিথ্যে। তারপর দুটো খবর এলো, একটা এই যে সমীর ড্রাগ এডিক্ট ছিল, আর দ্বিতীয় এই যে সমীর বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল। পুলিশের সন্দেহ এবার বিশ্বাসে রূপান্তরিত হতে চলেছিল। আসলে ইন্সপেক্টর কাল সারাটা তো কিছু খায়নি, আর সকালে যখন আমি ওর জলখাবার নিয়ে গেছিলাম তখনও ছিল না ওখানে, ব্যাগ আর মোবাইলও ছিল না। ফোনের পর ফোন করে যাচ্ছি, কিন্তু ও ফোন তুলছেই না। সমীর চুরির ব্যাপারটা নিয়ে খুবই ডাউন ছিল ইন্সপেক্টর। মোটেই না, আমার তো মনে হয় চুরিটাই হয়নি। তার মানে? তাহলে আপনাকে বলি, আপনার ছেলে ড্রাগের নেশা করে, আমাদের কাছে খবর আছে। স্যার, এটা আপনি কি বলছেন? সমীর আমার ফ্যাক্টরিতে কাজ করে, ওয়েবসাইট ডিজাইন করে, গার্মেন্ট ডিজাইন করে। যে ড্রাগ নেয় সে কখনো এসব করতে পারে না। স্যার, সমীরের সেলফোন অন হয়েছে, লোকেশন দিল্লি,
দিল্লি? হ্যাঁ দিল্লি। ইন্সপেক্টর, আমার ছেলে অবশ্যই কোনো বিপদে পড়েছে। ইন্সপেক্টর, আমার ভাই একজন সত্যি সিম্পল ছেলে। অফিসার, দিল্লি পুলিশকে অ্যালার্ট করো আর ওর সেল ফোনটা ট্র্যাক করা শুরু করে দাও। স্যার। ড্রাগস নেয়, আমরা কিচ্ছু জানতে পারিনি। বাবা, এটা আমার জন্য খুবই শকিং। আমি তো ভাবতেই পারছি না আমাদের সমীর আর ড্রাগস। আর চুরির ওই ঘটনাটাও বানিয়ে বলল। ওই টাকা পয়সাগুলো গেল কোথায়? 2-4 দিন আগেই তো আমার সমীরের সঙ্গে কথা হয়েছে, তখন তো একেবারেই নর্মাল লাগছিল। নিশ্চয় জামাইবাবু, আপনি বলুন কখন লাগবে আপনার? পরশু দিনের মধ্যে লকা থেকে বার করে নাও। পরশু সন্ধ্যের মধ্যে আমি আর তোমার দিদি চণ্ডীগড়ে পৌঁছে যাব। বাবাকে ছবিটাও দেখাতে হবে। কোন ছবিগুলো জামাইবাবু? আরে ওই যে প্রপার্টিটা আমি নেব ভাবছি সেটার ছবি। ওকে, তাহলে আমি ক্যাশ আর গয়নাগুলো লকার থেকে বার করে নিচ্ছি। চলো, পরশু দিন দেখা হবে। ওকে। বাবা, সমীরকে পাওয়া গেছে। সমীরকে পাওয়া গেছে? কোথায়? দিল্লিতে। কিছু বলেছে? ঠিক আছে তো, আর এইরকম ভাবে পালিয়ে গেল কেন? সেসব তো জানি না, কিন্তু বাবা পুলিশ ওকে চণ্ডীগড়ে নিয়ে আসছে। কি হয়ে গেল আমার ছেলেটা? কে জানে কার নজর লাগলো। স্যার, এই হলো আপনার সমীর। সমীর, কোথায় ছিলিস তুই? আর এসব কি হয়েছে তোর? কি করে হলো? সমীর, আমরা জানতে পেরে গেছি তোমার ওই ব্যাগ চুরির ঘটনাটা সাজানো। তোমার গাড়ির কাছে স্ক্র্যাচ তুমিই বানিয়েছিলে। সমীর, সময় নষ্ট না করে পুরো সত্যি ঘটনাটা বলো। আমি আপনাদের সবাইকে মিথ্যে বলেছিলাম। এরকম কিছুই হয়নি। তাহলে কি হয়েছিল সমীর? তাড়াতাড়ি বলো। আর এইসব নাটক কেন করলে তুমি? ওই দিন আমি ব্যাংকে গেলাম। কিন্তু লকারে কোনো টাকা বা গয়না ছিলই না। ছিল না? তার মানে কোথায় গেল টাকা? তুমি যদি ব্যাংক থেকে খালি হাতে ফেরো, তাহলে টাকা আর গয়না গেল কোথায়? আর মিথ্যে চুরির গল্পটা কেন সাজালে তুমি? টাকা গাছে ফলে না, এটা একটা সাধারণ সত্য। কিন্তু একটা ফ্রড গেমকে চেনা, একজন ফ্রডকে চেনা, সেটাও তো সহজ নয়। ফ্রড করার জন্য চিটার তার চাল বড় চালাকির সঙ্গে চালে। সে তার জাল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেয়, আর তারপর তার ফ্রডকে মানুষের কাছে এত মিষ্টি কথায় বিক্রি করে যে তারা জানতেই পারে না তাদের ফাঁসানো হচ্ছে। সার্থক, এ হচ্ছে সার্থক মেহতা। ও আমাদের কোম্পানির অপারেশন সেট করবে। হ্যালো এভরিবডি। হাই। হাই। সার্থক আমাদের কোম্পানির সিইও হবে। Guys, let me introduce this lovely lady, Manpreet Ahluwalia. হ্যালো হ্যালো এভরিবডি। হ্যালো। সে ইজ সিঙ্গাপুর বেসড। আমার সমস্ত স্কিমে ও আমার সঙ্গে ছিল। আমরা দুজন খুব ক্লোজলি কাজ করি। প্লিজ বসো। আমাদের কোম্পানির নাম হবে টক ইন্ডিয়া।
কিন্তু টাকা কোম্পানির অ্যাকাউন্টে কখনো আসবে না। কোম্পানির অ্যাড্রেস সিঙ্গাপুরে হবে। লোকেদের সমস্ত টাকা ওই অ্যাকাউন্টে জমা পড়বে যেটা মুম্বাই বেসড হবে, আর যেটা মিস্টার সার্থক হ্যান্ডেল করবে। আমার কমিশন কেটে নেওয়ার পর আমি সমস্ত টাকাটাই মনপ্রীত আলুওয়ালিয়ার সিঙ্গাপুরের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। আমি নিজের কমিশন কেটে নিয়ে অ্যামাউন্টটা মিস্টার হরিশ যুগলে ইউএই এর অ্যাকাউন্টে ট্রান্সফার করব। আর আমরা ভার্জিন আইল্যান্ডে একটা অ্যাকাউন্ট খুলেছি, সব টাকা একসঙ্গে করে আমরা ওখানেই জমা করব। আমাদের টাকা কখনো কোথাও কোনো প্রমাণ রাখবে না, সমস্ত টাকা অফশোর হবে, এমন কোনো দেশে যেখানে ট্যাক্স প্রযোজ্য হয় না। এটা একটা অনলাইন অপারেশন। আমাদের ইন্ডিভিজুয়াল কোম্পানি টক ইন্ডিয়ার সাথে অ্যালাইন থাকবে না। আমাদের কাছে যে চেকগুলি আসবে সেগুলি আলাদা আলাদা কোম্পানির নামে হবে। এবার আমরা শুরু করব এমন একটা স্বপ্ন বিক্রি করার যেটা প্রত্যেক মানুষ দেখে, যে যদি টাকার কাজ থাকতো। দিদি আর জামাইবাবু আমাকে যে কটা টাকা লকারে রাখতে দিয়েছিল, আমার মনে হয়েছিল ওই টাকাগুলো লকারে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। আমি ওই টাকাগুলো দিয়ে আরও একটু টাকা কামাতে চাইছিলাম, সেজন্য আমি টাকাগুলো ব্যবহার করেছিলাম। তুমি টাকাগুলো কোথায় ব্যবহার করেছিলে সমীর? ইন্সপেক্টর তোমার কাছে কিছু জানতে চাইছেন সমীর। কোথায় গেল ওই টাকা? খরচ করেছো? ড্রাগস কিনেছো এতগুলো টাকা দিয়ে? আমি ওই টাকাগুলো টক ইন্ডিয়ার সার্ভেতে দিয়েছিলাম। এই টক ইন্ডিয়ার নামক স্ক্যামটা তো 6 মাস আগে এক্সপোজ হয়েছিল। আমি ভাবলাম 8 লাখ টাকা দিয়ে ওদের প্রমিস অনুসারে 1 বছর পরে 8 লাখ টাকা 4 গুণ, মানে 32 লাখ টাকা পাবো। তুই কত বড় বোকামি করেছিস সমীর, এত পড়াশোনা শিখেছিস এটুকু বুঝতে পারলি না? কেউ 400% রিটার্ন কি করে দিতে পারে? 400% রিটার্ন 1 বছরে। এবার আপনারা জিজ্ঞেস করবেন যে এটা কি করে সম্ভব, হাউ ইজ দ্যাট পসিবল? আই উইল এক্সপ্লেইন ইট। এটা খুবই সায়েন্টিফিক্যালি ভাবনা চিন্তা করে তৈরি করা বিজনেস মডেল। এই মডেলের সাহায্যে আমি 10,000 টাকা খরচ করে টক ইন্ডিয়ার অনলাইন ম্যাগাজিন সাবস্ক্রাইব করব, আর তারপর প্রত্যেক সপ্তাহে 15টি প্রশ্নের একটি সার্ভের আনসার করি। এবার আপনারা প্রশ্ন করবেন যে এই সার্ভে কাদের জন্য? মাল্টিন্যাশনাল কোম্পানিদের জন্য, যারা কিনা কোটি টাকা খরচ করে এই ধরনের সার্ভে করবার জন্য রিসার্চার্স এজেন্সিস অ্যাপয়েন্ট করে। কিন্তু আমি এই সার্ভেটা আপনাদের অর্থাৎ সাধারণ মানুষকে দিয়ে করাতে চাই, আর এর জন্য আমি কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার, কোনো রকম ওভারহেড কস্ট বিয়ার করছি না। সিম্পল অনলাইন সার্ভে, কমপ্লিটলি কস্ট এফেক্টিভ। প্রতি সপ্তাহে থার্সডেতে আপনাদের ইমেল ইনবক্সে এই 15টি প্রশ্নের সার্ভে ফর্ম পাঠিয়ে দেওয়া হবে, যেটাকে আপনাকে ফিল আপ করতে হবে। শুধু আপনাদের ওপিনিয়ন দিতে হবে, আর আপনারা প্রতি সপ্তাহে উপার্জন করতে পারবেন 1,000 টাকা। 1 সপ্তাহে 1,000 টাকা, 1 মাসে 4,000 টাকা, আর 3 মাসে 12,000 টাকা। মানে 3 মাসের মধ্যে আমার 10,000 টাকার ইনভেস্টমেন্ট 12,000 টাকায় রূপান্তরিত হয়ে যাবে। 2,000 টাকা এক্সট্রা। আমরা আপনাদের এতটা রিটার্ন কি করে দিচ্ছি? বিশ্বাস করুন, আমরা অনেক টাকা রোজগার করছি, আর সেই অনেক টাকা থেকে ছোট্ট একটা অংশ আমাদের প্রফিটের আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের মধ্যে যদি কেউ টক ইন্ডিয়ার মেম্বার হন, তাহলে উনি ইন রিটার্ন আমাদের জন্য আরো নতুন টক ইন্ডিয়ান মেম্বার তৈরি করবেন, যা আমাদের বিজনেসকে আর ইনভেস্টমেন্টকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যখনই কোনো নতুন মেম্বারকে টক ইন্ডিয়া ফ্যামিলিতে নিয়ে আসবেন, তখনই আপনাকে ইন রিটার্ন বোনাস দেওয়া হবে। আমরা গত 6 মাস ধরে এই বিজনেসটাকে চালাচ্ছি, আর প্রত্যেক দিনই আমরা সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছি। আমাদের মেম্বার্স বাড়ছে। একটা প্রশ্ন আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, যদি আমাদের বিজনেস ভোগাস হয় বা মিথ্যে হয়, তাহলে এসব কোনোভাবে পসিবল কি হতো বলুন? হাই হাই, মিস্টার হার্দিক শর্মা, আ ইয়াং ম্যান, নতুন দিল্লি থেকে, আর ইনি আমাদের টক ইন্ডিয়ার একটা টিমের লিডার। আসলে প্রথমবার যখন আমি এই স্কিমের ব্যাপারে শুনলাম, তখন আমার মনে হলো যে এই স্কিমটা নিশ্চয়ই বড় কোনো স্ক্যাম, বোগাস, ফ্রড। আই মিন, এটা আমি কোনোদিন করব না। কিন্তু তারপর আমি ভাবলাম, যদি এরা ফ্রড হয়, মিথ্যেবাদী হয়, তাহলে কি করে এরা এই কোম্পানিটাকে আর স্কিমটাকে সর্বসমক্ষে এত ওপেনলি প্রমোট করছে? এই জন্য আমি ভাবলাম
যে আমি 10,000 টাকা এদের কোম্পানিতে ইনভেস্ট করব, আর তারপর যেরকমটা মিস্টার বর্মা বললেন আমি আমার টাকা ফেরত পেলাম। আর শুধু তাই নয়, আমি আমার এক বন্ধুকে টক ইন্ডিয়ার মেম্বার করেছি, তারপর ওর ভাইকে, তারপর ওর ভাইয়ের বন্ধুদের, আর আজকে আমার আন্ডারে 35 জন টক ইন্ডিয়ার মেম্বার আছে। অ্যান্ড উই আর গোয়িং ভেরি ভেরি স্ট্রং। আর আমাদের সবার আর্নিংও খুব ভালো। থ্যাংক ইউ টক ইন্ডিয়া। টক ইন্ডিয়া ভারতের সমস্ত বিজনেস প্ল্যানকে হারিয়ে দেবে। এতে প্রত্যেক ভারতীয় সুবিধা হবে। টক ইন্ডিয়া, ইন্ডিয়ার ফিউচার। দ্য পাই পাই বেনিফিট। যখন কোনো মানুষ এটা বলে যে সে এই স্কিমে এত টাকা পেয়েছে, সে মালামাল হয়ে গেছে, তখন অন্যরা ভাবে যে এই স্কিমে নিশ্চয়ই কোনো সোনার খনি আছে। যদি সে পেয়ে থাকে তাহলে আমরাও পাবো। তোমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, নিজেদের ভবিষ্যৎ নিজেরাই তৈরি করবে, আর তোমাদের পরিশ্রম থেকে নতুন বিজনেস ডেভেলপ করবে। কিন্তু স্যার, এই সার্ভেতে কি আমাদের আনসার কারেক্ট হওয়াটা খুব দরকারি? এটা কোনো অঙ্কের প্রশ্ন নয়, তোমাদের শুধু নিজেদের মতটা দিতে হবে, দ্যাটস ইট। ফর এক্সাম্পল, তোমাদের এই সুকোমল সাবানের ব্যাপারে কি মনে হয়? আই মিন, এর কোয়ালিটিটা কেমন, মার্কেটে ঠিকঠাক চলছে কিনা, ইমপ্রুভমেন্টের কোনো চান্স আছে কিনা, এই রকম সব আর কি, দ্যাটস ইট। কিন্তু যদি ওই সাবানটা আমি ব্যবহারই না করে থাকি, তাহলে আমি সার্ভের আনসার কি করে দেব? আই মিন, আমাকে ওই সাবানটাকে মার্কেট থেকে কিনতে হবে, তারপর ওটা আমাকে ব্যবহার করতে হবে, তারপরেই আমি আমার রায় দিতে পারবো। ভেরি গুড কোশ্চেন, কিন্তু এই প্রশ্নের উত্তর হচ্ছে নো। তোমাদের এরকম কিচ্ছু করতে হবে না, রাইট? শুধু তোমাদের কমন সেন্স আর ইন্টেলিজেন্সটা ইউজ করো। আর এসবের জন্য আমরা 1000 করে পাবো পার উইক। কারেক্ট। দ্যাটস প্রিটি কুল। কিন্তু ফান্ডাটা কি স্যার? কিছু না কিছু একটা রিস্ক তো থাকবেই, আর কোম্পানি এত উদার হতেই পারে না। আরে উদারতার কোনো প্রশ্নই নেই, কিন্তু কোম্পানির একটা ভিশন আছে। ভিশনটা এই যে প্রত্যেকটা ইন্ডিয়ানের একটা অধিকার আছে কিছু করার এবং আয় করার। তোমরা কি আয় করতে চাও না? Obviously. রাইট, সো গো ফর ইট গাইজ। আমিও শুনেছি টক ইন্ডিয়ার ব্যাপারে। শুনেছিস? তবুও বসে আছিস? আরে পুরো ভারতের লোকেরা টক ইন্ডিয়া থ্রুতে টাকা কামাচ্ছে, আমিও কামাচ্ছি, আর তুই কিনা এখনো শুনেই বসে আছিস, লুজার। কি বলছিস ভাই? মানে তুই অ্যাকচুয়ালি এর মধ্যে টাকা ঢেলেছিস? ডুড, 6 মাস আগে আমি এতে 40,000 টাকা লাগিয়েছিলাম, 3 মাস পরে আমি 48,000 টাকা পেয়ে গেলাম। এবার তুই নিজেই ভাব। 3 মাস মানে 20%? ব্যাটারা সাইন্টিফিক ফর্মুলা ইউজ করেছে, ব্যাস টাকা দিয়ে টাকা তুলছে। টাকা ঢালো, টাকার কাছে লাগাও, টাকা ফেরত, আবার টাকা ঢালো। তাহলে তুই এখন কত দিয়েছিস? দেখ ভাই, এবার আমি 10টা ইমেল আইডি বানিয়ে 1 লাখ টাকা লাগিয়েছি। 1 বছরের মধ্যে ভুলেও যাবো কোনো টাকা লাগিয়েছিলাম কিনা, তা আজ পর্যন্ত করবো না। ব্যাস টাকা শুধু আসতেই থাকবে। আরে বাস, মানে 1 বছর পর 5 লাখ, 5 গুণ। সলিড কোম্পানি ভাই, বহু বছর রিসার্চ আর প্ল্যানিং এর পর কোড ক্র্যাক লাগিয়েছে, পুরো প্রমাণ আছে রে ভাই। আমাকেও টাকা লাগাতে হবে। আমি অনেকগুলো ইমেল আইডি খুললাম, আর দিদির সব টাকা টক ইন্ডিয়া দিয়ে দিলাম। আর টক ইন্ডিয়া স্ক্যাম 2011-তে ফাঁস হয়, কোম্পানিটা বন্ধ হয়ে যায়, এরকমই কিছু হয়েছিল না? হ্যাঁ স্যার, আর এই কোম্পানির এগেনস্টে অনেক কমপ্লেন্টও এসেছে। এটা টক ইন্ডিয়ার 5 নম্বর অফিস মুম্বাইয়ের আন্ধেরি এলাকায়। আর ফ্যাক্ট এটাই যে এখানে কোনো অফিস নেই। আমাদের করেসপন্ডেন্টরা টক ইন্ডিয়ার প্রমোটার আর বোর্ডের সঙ্গে কথা বলার বহুবার চেষ্টা করেছে, কিন্তু ওরা কমেন্টস দিতে বারবার অস্বীকার করছে। আমরা দর্শকদের এটা জানাতে চাইছি যে এই মুহূর্তে সারা দেশে বহু লোক আছেন, প্রত্যেকটা রাজ্য থেকে, শহর এবং গ্রাম থেকে, যারা টক ইন্ডিয়ার এগেনস্টে কমপ্লেন ফাইল করছেন নন পেমেন্টের জন্য। এই ভেঞ্চার শুরু হয়েছিল মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যম দিয়ে, কিন্তু এখন সেটা একটা সিরিয়াস ফ্রডে রূপান্তরিত হয়েছে। ইওডব্লিউ, ইকোনমিক অফেন্সেস উইং, এই কেসটাকে নিজের আন্ডারে নিয়ে নিয়েছে আর এই কোম্পানির ব্যাপারে ইনভেস্টিগেট করছে।
স্যার আমি সমস্ত কোম্পানিতে চেক করেছি যেগুলো এই সার্ভেতে মেনশনড আছে, আর সবগুলোই মাল্টিন্যাশনাল কোম্পানি, আর সবাই ডিনাই করেছে যে কখনোই ওরা টক ইন্ডিয়াকেই কাজের জন্য অ্যাপ্রুভাল দিয়েছে। বাহ, প্রথম বলেই ক্লিন ফ্রড। স্যার পঞ্জি স্কিম, 1 বছরে 400% রিটার্ন দেবে বলেছিল ওরা। যদি এরকম হতো তাহলে দেশের সমস্ত ব্যাংক ব্যাংকরাপ্ট হয়ে যেত। স্যার আমার ওয়াইফও এই স্কিমে ইনভেস্ট করেছিল, আমাকে বলেইনি। স্যার অ্যাকচুয়ালি যে সমস্ত লোকেরা অনলাইনে বেশি থাকে, যেমন ঘরের মহিলারা, স্টুডেন্টস, ইয়াংস্টার্স, এই ফ্রড স্কিমে এদেরই সংখ্যা বেশি। স্যার সমস্ত প্রমোটাররাই রাতারাতি পালিয়ে গেছে, কিন্তু শুনেছি ওদের সিইও সার্থক এখনো মুম্বাইতে আছে। বাকি সবাই এর মধ্যে ইন্ডিয়ার বাইরে পালিয়ে লুকিয়ে পড়েছে। এই সার্থক মেহতার নামে রেড অ্যালার্ট ইস্যু করো। ও যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমরা ওকে খুঁজে বার করব। ভাই লগ ইন হচ্ছে না। ভাই আমি অনেকবার চেষ্টা করলাম, প্রথমে ভাবলাম সার্ভার ডাউন আছে, এখন তো দেখছি ওয়েবসাইটটাই ব্লক। ভাই এটা নিশ্চয়ই কোনো হ্যাকারের কাজ, কোনো রাইভাল কোম্পানি এই স্পেসে ঢুকতে চাইছে হয়তো, কিন্তু এরা সার্ভাইভ করতে পারবে না। কিন্তু টক ইন্ডিয়ায় থাকবে, আমাদের ওয়েবসাইট তাড়াতাড়ি চালু হয়ে যাবে, আর টাকা আমরা সহজেই পেতে থাকবো রে। হতে পারে আরো 2-3 দিন লাগতে পারে, দ্যাটস ইট। না ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমার টাকা আটকে রয়েছে ভাই, সব চলে যাবে। ভাই তুই একা নাকি? আমার টাকাও লেগে আছে ওখানে, আরো 1000 লোকেদের টাকা লেগেছে ওখানে, আর এত সহজে কারোর টাকা মার যায় না, বুঝলি? তুই বুঝবি না ভাই, টাকা গেছে। সুমিত, আরে শিগগির লগ ইন কর, কোম্পানি ডিরেক্টর হরিশ যুগলের ভিডিও আপলোড হয়েছে। টক ইন্ডিয়ান্স স্যালিউট। সবার আগে আমি এই কথাটা ক্লিয়ার করে দিতে চাই যে আমাদের জন্য সমস্ত টক ইন্ডিয়ান একটি খুবই ভ্যালুয়েবল অ্যাসেট। আপনারা প্রত্যেকেই এই কোম্পানির শেয়ার হোল্ডার, ইনভেস্টর এবং পার্টনার, এবং আপনাদের এই কোম্পানি ফ্রড নয়। নো, ইট ইজ এ লেজিটিমেট গ্রোয়িং এম্পায়ার। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি, আর যারা সেটা তৈরি করতে পারে না ন্যাচারালি, তারা শুধু কিনারে দাঁড়িয়ে ভেতরে ভেতরে জ্বলে। আমাদের বিরুদ্ধে একটা বিরাট বড় কনস্পিরেসি করা হয়েছে, দেশের অথরিটির সামনে আমাদের সম্পর্কে একটা ভুল ছবি তৈরি করা হয়েছে, আমাদের বিজনেস মডেলটা স্টাডি না করেই আমাদের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, আমাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এই জন্যই আমরা ফিউচার অপারেশন চালাতে পারছি না। কিন্তু এটা খুবই ছোট মাইনর হার্ডল, যেটা আমরা ক্রস করবই। আপনাদের দুশ্চিন্তা করবার কোনো দরকার নেই, আপনাদের ইনভেস্টমেন্ট একদম সেফ আছে আমাদের কাছে, কেউ কোথাও পালিয়ে যাচ্ছে না। টক ইন্ডিয়া একটা ফর এভার প্রপার্টি, যেটা সম্পর্কে জেনারেশনের পর জেনারেশন কথা চলবে। আপনারা প্লিজ পেশেন্স রাখুন, কনফিডেন্স রাখুন, আমাকে ভরসা করুন। খুব তাড়াতাড়ি আপনাদের চেক ফিরে আসা শুরু হবে। স্যালিউট টক ইন্ডিয়ান্স। এই টক ইন্ডিয়া কোম্পানি অনেক মানুষকে ঠকিয়েছে, আর তুমি তোমার নিজের বোনকে ঠকালে। এনার এতগুলো টাকা তুমি একটা ফ্রড স্কিমে লাগালে। আরে তোমার উপর ভরসা করে উনি অতগুলো টাকা তোমায় দিয়েছিলেন ব্যাংকের লকারে রাখার জন্য। একটা মিথ্যে গল্প বলে আমাদেরকে অনেক হয়রান করলে। সত্যি বলছি সমীর, মনে হচ্ছে কি জানো, তোমার এগেনস্টে একটা দারুণ চার্জশিট বানিয়ে তোমাকে এক্ষুনি আমরা জেলে ঢোকাই। কিন্তু বুঝতে পারছি তুমি নিজেও একটা ভিকটিম। সামলান আপনাদের ছেলেকে। বাবা, আমরা কালকের ফ্লাইটে ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি। জামাইবাবু, আমরা তো এখন সবাই জেনে গেছি যে আপনার টাকা সমীরের ছেলে মানুষের বোকামির জন্য নষ্ট হয়েছে। তবে আমরা এই টাকাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।
বিনীত, তুমি এই ব্যাপারটা নিয়ে অত চিন্তা করো না। সমীর তো এখনো ছোট, ভুলবশত করে ফেলেছে। সমীরকে ডিপ্রেশন থেকে বের করাটা দরকার, আরও ড্রাগসের ব্যাপারটাও বন্ধ করতে হবে। বাবা, দাদা, এই মুহূর্তে এটাই সব থেকে জরুরি। 8 লাখ টাকা জলে ফেললো বোকাটা। একবার তো জিজ্ঞাসা করতে পারতো। এত বড় মিথ্যেটা বুঝতে পারলো না। ট্রাস্ট মি অফিসার, আমি সত্যি জানি না যে হরিশ দুগ্গাল, সুভাষ রঞ্জন আর রাকেশ বর্মা এখন কোথায়। আর মনপ্রীত আলুওয়ালিয়া? সিঙ্গাপুরে। আই মিন যে ও সিঙ্গাপুর বেস না, তো ওখানেই থাকার কথা। আর অফিসার্স, আমি আপনাদের বলে দিই যে আমি ওই কোম্পানির শুধু একটা এমপ্লয় ছিলাম। আচ্ছা, তাহলে তুমি সিঙ্গাপুরের অফিসের জন্য এখান থেকে টাকা কালেক্ট করতে? আগে হ্যাঁ, বাট আমি এই ফ্রডের ব্যাপারে একেবারেই কিছু জানতাম না। আচ্ছা, 400% রিটার্নের মিথ্যে স্বপ্ন, মিথ্যে সব আনঅথরাইজড সার্ভিস, এসব ব্যাপারে তুমি জানতে না? MBA করেছো তুমি, 6টা কোম্পানিতে ম্যানেজমেন্টের পোস্টে ছিলে, আর এত বড় ফ্রড হতে চলেছে তুমি জানতে না? তুমি আমাদের কি মনে করেছো যে আমরা তোমাদের ওই টক ইন্ডিয়ান? ট্রাস্ট মি অফিসার, আমি সত্যি জানতাম না যে সার্ভেগুলো ফেক। আর আমার সত্যি এটাই মনে হয়েছিল যে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে টাই আপ রয়েছে, আর ওরা আমাকে কমিশন দিয়েছে সার্ভে করার জন্য। সমীর, বাবা নিচে আয়, জলখাবার হয়ে গেছে। ওই ছেলেটাকে নিয়ে না। সমীর, সমীর, দরজা খুলছে না কেন? সমীর বাবা, দরজা খোল। ধাক্কা দে না। দরজা খোল। সমীর, সমীর, দরজা। বাবা, মা, দাদা, দিদি আর জামাইবাবু, আমি যতই চেষ্টা করি না কেন আমার গিল্টি ফিলিং যাচ্ছেই না। আমি এভাবে বাঁচতে চাই না। আমি যা করেছি তার জন্য আরেকবার সরি, আমার লাস্ট সরি, বাই। একজন যুবক সবার প্রথমে অন্য কারো টাকা এমন একটা স্কিমে লাগালো যারা 1 বছরে 400% রিটার্নের প্রতিশ্রুতি দেয়। টাকা নষ্ট হলো, আর তারপর সেই যুবক একটা মিথ্যে চুরির নাটক করলো, তারও পর্দা ফাঁস হলো। শেষে লজ্জায় হতাশায় ছেলেটি আত্মহত্যা করলো। একটা দুঃখজনক ঘটনা, একটা শকিং ব্যাপার। টক ইন্ডিয়া এই ধরনের কোনো প্রথম প্রতারক নয়, আর ডেফিনেটলি শেষও নয়। প্রতারকরা সেই সব মানুষের সরলতার সুযোগ নিয়ে থাকে যারা তাদের মিথ্যা স্কিমকে সত্য বলে ধরে নেয়। প্রায়শই পড়াশোনা জানা শিক্ষিত মানুষও এই ধরনের স্কিমের শিকার হয়ে যান, কারণ টাকার গাছ হবে এই স্বপ্নটা সবাই দেখে। এই ফ্রড কোম্পানিগুলির মূল নীতি সাধারণত একই রকম হয়। ইনভেস্টরদের আসল টাকার প্রথম কিস্তির সুদের টাকা দাও, নতুন সদস্য আনার জন্য বোনাস দাও, আর তারপর ইনভেস্টরদের বিনিয়োগের বাকি টাকা লুট করে নাও। যেটা হয় তা হলো দ্বিতীয় রাউন্ডের ইনভেস্টর দেখে যে প্রথমজন অনেক টাকা কামিয়েছে, আর সেই লোভে পড়ে সেও অনেক টাকা ইনভেস্ট করে। পুরো দেশ থেকে যখন কোটি কোটি টাকা এই কোম্পানিগুলির কাছে চলে আসে, তখন এই ফ্রড কোম্পানিগুলি এক রাতের মধ্যে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। ভুয়ো কোম্পানি, জালি ঠিকানা, ফ্রড ফ্রন্ট অফিস আর দেশের বাইরে থেকে অপারেশন,
ফিনান্সিয়াল ফ্রডদের জব্দ করা সাধারণত সবচেয়ে বেশি মুশকিল হয়, আর সব থেকে করুণ পরিস্থিতি হয় ইনভেস্টরদের টাকা রিকভার করা, আর বিশেষ করে তখন যখন ইনভেস্টর একজন সাধারণ মানুষ। আপনারা টক ইন্ডিয়ার কথাই ধরুন, হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা ইনভেস্ট করলো, কম বয়সীরা নিজেদের চাকরি ছেড়ে দিল এই কাজটাকে ফুল টাইম করার জন্য। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তারা তাদের কাছের মানুষদের সদস্য বানালো, নিজেরা টিম লিডার হলো, আর সেই টাকার গাছটাকে সত্যি বলে ভাবতে লাগলো। আশ্চর্যের বিষয় হলো যে কেউ এটা ভাবলো না যে প্রতি সপ্তাহে সাবান, শ্যাম্পু আর কোলার সম্পর্কে 15টি প্রশ্নের উত্তর দেওয়ার বদলে কোনো কোম্পানি 400% রিটার্ন কি করে দিতে পারে। আর এরকম অবাস্তব আর বেআইনি স্কিম 1.5 বছর ধরে চলল কি করে। 1 2 का 4 4 2 का 1, এতে কোনো গণিত নেই, কোনো জাদু নেই, কোনো যুক্তিও নেই। যদি কিছু থাকে তাহলে সেটা ফ্রড, শুধুই ফ্রড। সাধারণ মানুষের কাছে টাকা আয় করার একটাই রাস্তা আছে, আর সেটা হলো সততার সঙ্গে পরিশ্রমের রাস্তা।